গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি তোমাদের সাথে রয়েছি জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটি ক্লাসে আমরা তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারতবর্ষ, সেখান থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা প্রাকৃতিক পার্টটা শেষ করেছি। আঞ্চলিক যে ভূগোল বা আঞ্চলিক দিক দিয়ে যে অর্থনৈতিক যে ভূগোলটা রয়েছে, সেখানে আমরা ভারতের কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা বর্তমানে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, উৎপাদনশীলতা, তারপরে ধান, গম, কার্পাস, চা, আখ ইত্যাদি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। অর্থাৎ কেমন পরিবেশে, অর্থাৎ অনুকূল ভৌগোলিক পরিবেশ কেমন চা গাছের বা গাপা ধান, কার্পাস ইত্যাদি কিভাবে বেড়ে ওঠে, কি ওয়েদারে বা কি পরিবেশে বেড়ে ওঠে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু হলো কফি। তোমরা বাগিচা ফসল অবশ্যই জানো, তাই না? বাগিচা ফসল আমরা চা সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়ে এসেছিলাম। আরো একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসল হলো কফি। সেই কফি নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং বর্তমানে ভারতীয় কৃষিতে যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে, সেই বর্তমানে সমস্যা যে সম্মুখীনগুলো, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয় নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব যে তোমরা গত ক্লাসের পড়াগুলো কেমন মনে রেখেছো, তাই তো? ঠিক আছে, চলো তাহলে। আচ্ছা, তোমরা আমাকে বলো যে আখ উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি? ভেরি গুড। উত্তরপ্রদেশ হলো কিন্তু আখ উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম, তাই তো? আবার হেক্টর প্রতি আখ উৎপাদনে কিন্তু ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ প্রথম নয়। বলতো কোন রাজ্যটি প্রথম? বাহ, খুব ভালো বলেছো তুমি যে তামিলনাড়ু যে রাজ্যটি রয়েছে সেটি কিন্তু হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে, তাই তো? আর এই সমগ্র ভারতবর্ষ কিন্তু আখ উৎপাদনে পৃথিবীতে কততম স্থানে রয়েছে বলতো? ভেরি গুড, দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে কিন্তু রয়েছে আখ উৎপাদনে কানাডা। এই আখটা কিন্তু আর তার রস বার করে সেখান থেকে চিনি, গুড় ইত্যাদি তৈরি হয়। সেটাই কিন্তু বাজারে অর্থনৈতিক বা অর্থকারী ফসল হিসেবে পরিচিত করে তুলেছে আখকে। ঠিক আছে, ভেরি গুড। তোমরা বলো তো যে তৃষ্ণার্ত ফসল কাকে বলা হয়? কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়? ভেরি গুড, ধানকে বলা হয়। কেন বলা হয় বলতো? বাহ, কারণ ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় ধান চাষে, তাই ধানকে কিন্তু বলা হয় তৃষ্ণার্ত ফসল, তাই তো? পশ্চিমবঙ্গের এমন একটি জেলা রয়েছে যাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা। কোন জেলাকে বলতো? ভেরি গুড, পূর্ব বর্ধমানকে। কারণ এই পূর্ব বর্ধমানে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়, তাই পূর্ব বর্ধমান জেলাকে কিন্তু বলা হয় ধানের গোলা। আচ্ছা, ধানের উন্নত বীজ সম্পর্কে গবেষণা, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গবেষণা করার জন্য ধানের একটা গবেষণাগার কেন্দ্র রয়েছে ভারতে প্রধান। বলতো ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? ভেরি গুড, উড়িষ্যার কটকে কিন্তু রয়েছে ধান গবেষণাগার। আর যদি বলে আন্তর্জাতিক ধান গবেষণাগার রয়েছে ফিলিপিন্সের মেলিনায়, তাই তো? আচ্ছা, তারপরে আমরা আরো যে বিষয়গুলো পড়েছিলাম যেমন গম, তোমাদের সকলেরই আশা করি মনে আছে। গম সম্পর্কে কয়েকটি তথ্য আমি তোমাদের জিজ্ঞাসা করি। বলো তো গম উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি? বলো। ভেরি গুড, উত্তরপ্রদেশ কিন্তু গম উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে। কিন্তু আবার হেক্টর প্রতি গম উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথমে নেই। কোন রাজ্য প্রথমে আছে? ভেরি গুড, পাঞ্জাব কিন্তু গম উৎপাদনে সর্বশ্রেষ্ঠ, হেক্টর প্রতি উৎপাদনে সর্বশ্রেষ্ঠ স্থানে রয়েছে ভারতবর্ষের মধ্যে, তাই তো? আচ্ছা, গম থেকে আমরা কি কি পাই বলতো? ভেরি গুড, আটা, রুটি ইত্যাদি যে আমরা খাই খাদ্য বস্তু গম, সেই গম কিন্তু থেকে আটা তৈরি হয়, তাই না?
আটা, ময়দা ইত্যাদি বিভিন্ন উপজাত দ্রব্য কিন্তু তৈরি হয়। আন্তর্জাতিক আহ, গম গবেষণাগার কেন্দ্র রয়েছে কোথায় বলতো? বাহ, খুব ভালো বলেছো যে মেক্সিকো সিটিতে রয়েছে আন্তর্জাতিক গম গবেষণাগার কেন্দ্র। আর আমাদের ভারতেও কিন্তু রয়েছে একটি গম গবেষণাগার কেন্দ্র। সেটি কোথায় বলো? ভেরি গুড, দিল্লির পুসাতে কিন্তু রয়েছে আহ, ধান গবেষণাগার, সরি, গম গবেষণাগার, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তো যে সোনালী পানীয় বলা হয় কোন ফসলকে এবং কেন? বাহ, এই তো খুব ভালো বলেছো যে চাকে বলা হয় সোনালী পানীয়, তাই না? কেন বলা হয়? কারণ চা বিদেশে রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা কিন্তু অর্জন করা হয়। অর্থাৎ অর্থ উপার্জনের কিন্তু একটি বিদেশি মুদ্রা অর্থ উপার্জন করে এটা প্রধান গুরুত্বপূর্ণ ফসল কিন্তু হলো এই চা। তাই চাকে বলা হয় কিন্তু ভেরি গুড সোনালী পানীয়, তাই তো? আচ্ছা, এবারে আমরা কার্পাস সম্পর্কেও পড়েছিল, বলতো কার্পাস উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি? বলো। ভেরি গুড, গুজরাট, তাই না? আবার হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথমে রয়েছে কে? মধ্যপ্রদেশ, তাই না? আচ্ছা, এই যে কার্পাস উৎপাদন হচ্ছে, কার্পাস কি কি কাজে লাগে বলতো? প্রধান কাঁচামালটা কি? কার প্রধান কাঁচামাল এই কার্পাস? বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল কিন্তু এই কার্পাস, তাই না? বিভিন্ন পোশাক পরিচ্ছদ ইত্যাদি তৈরি করতে কিন্তু এই কার্পাস লাগে, অর্থাৎ তুলো, তুলো চাষ। ঠিক আছে, এছাড়া কি কি তৈরি হয় বলতো? ভেরি গুড, বালিশ, তোশক, দড়ি, আহ, এছাড়া তোমার চিকিৎসা ক্ষেত্রে তুলোর কিন্তু ব্যাপক চল রয়েছে, তাই তো? 50% তুলো উৎপাদনে, ভারতের 50% যে তুলো উৎপাদন হয় তা সেটা কিন্তু বস্ত্র শিল্পে লাগে। আর বাদ বাকি অংশ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউট হয়। ঠিক আছে? আচ্ছা, আহ, এবারে এই যে কার্পাস বললাম, কার্পাস উৎপাদনে কিন্তু ভারতবর্ষে আহ, একটা গবেষণাগার কেন্দ্র রয়েছে। বলতো কোথায় কার্পাস গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? বাহ, খুব ভালো বলেছে যে মহারাষ্ট্রের নাগপুরে কিন্তু রয়েছে কার্পাস গবেষণাগার, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা গত ক্লাসে কিন্তু চা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছিলাম, তাই না? তোমরা কেউ কখনো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ঘুরতে গেছো? ঘুরতে গেছো, তাহলে সেখানে চায়ের বাগান তোমরা নিশ্চয়ই দেখেছো তাহলে। ভেরি গুড। সেখানে এই চায়ের বাগানে কিন্তু গাছগুলোর মাঝে মাঝে বড় বড় গাছ লাগানো থাকে। ছোট ছোট গাছের, চা গাছ তো বেশি উঁচু হয় না, আহ, তার উপরে কিন্তু বড় বড় যে গাছ লাগানো থাকে সেই গাছ কিন্তু প্রচুর লক্ষ্য করা যায়। কেন বলো তো লক্ষ্য করা যায়? ভেরি গুড। চা গাছ কিন্তু সরাসরি সূর্য আলোটা নিতে পারে না, বা চা সেই অংশ পাতাকে কিন্তু নষ্ট করে দেয়। তাই ছায়া প্রদানকারী গাছ হিসেবে সেই গাছগুলো লাগানো হয় যাতে সরাসরি সূর্যের আলো সেই গাছে না পড়ে, তাই না? আচ্ছা, বলতো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি অর্থাৎ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য চা উৎপাদনে? ভেরি গুড, আসাম কিন্তু রয়েছে ভারতবর্ষের মধ্যে প্রথম, অর্থাৎ সর্বাধিক চা উৎপাদিত হয় আসাম রাজ্যে। ঠিক আছে, কিন্তু যদি বলে স্বাদে গুণে পৃথিবীর বিখ্যাত চা কোথায় পাওয়া যায়, তখন তোমরা কি বলবে? ভেরি গুড, দার্জিলিং এ, তাই না? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, এবারে তোমরা আমাকে বলো এই আন্তর্জাতিক যে চা গবেষণাগার কেন্দ্র, সরি, যে ভারতের চা গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? আসামের জোরহাটে কিন্তু রয়েছে ভারতের চা গবেষণাগার কেন্দ্র, তাই না? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমরা যথেষ্ট ভালোই করেছো। আজকের আমরা বাগিচা ফসলের যে একটা পার্ট রয়েছে কফি, সেই কফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এবং ভারতের কৃষির কি কি বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কিভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমাকে তোমরা বলো, তোমরা কখনো কফি খেয়েছো? খেয়েছো, তাই না?
শরীরে কি আনে কফি? এনার্জি আনে। চায়ের মতোই কিন্তু একটি গুরুত্বপূর্ণ পানীয় হলো এই কফি। তাহলে চলো আমরা প্রথমেই শুরু করি কফি দিয়ে। কফি ও চায়ের মতো মৃদু উত্তেজক ও জনপ্রিয় পানীয় পানীয় হচ্ছে কফি। উন্নত দেশগুলোতে কফির প্রচলন বেশি। আফ্রিকার ইথিওপিয়ায় কাফা প্রদেশে প্রথম এই গাছের সন্ধান পাওয়া যায় বলেই এর নাম কিন্তু কফি। তাহলে কফি নামটা কিভাবে এসেছে? খুব ইন্টারেস্টিং। কি বলছে যে ইথিওপিয়ার কাফা প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। তাই সেই নামের সাথে কাফা নামের সাথে মিলিত রেখে এই ফসলের নাম রাখা হয়েছে কি বলতো? কফি। বিভিন্ন ধরনের কফি কিন্তু রয়েছে, অর্থাৎ কফির আমরা যেমন চা পড়েছিলাম, কি চা? কালো চা, স্টোক চা, ওলং চা, তাই না? গুঁড়ো সেঁকা, সেঁকা চা। এই যে চার যেমন বিভিন্ন ভাগ রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের কফিও কিন্তু রয়েছে। এক নম্বর কি? আরবীয় বা মোকা কফি। উৎকৃষ্ট শ্রেণীর এই কফির চাষ ভারতে কিন্তু যথেষ্ট কম। তাহলে যে যে কফিটার উৎকৃষ্টতা বেশি, অর্থাৎ যার গুণমান ভালো, সেই কফিটা কিন্তু ভারতবর্ষে বেশি উৎপন্ন হয় না। নাম্বার দুই, রোবাস্ট কফি। কিছুটা নিম্নমানের এই কফির চাষই ভারতে বেশি হয়। ভারতের প্রায় 70%, 100%-এর মধ্যে 70% চা এই কফি কিন্তু এই হলো রোবাস্ট কফি। অর্থাৎ এটি কিন্তু আরবীয় বা মোকা কফির তুলনায় কিছুটা নিম্নমানের। নাম্বার তিন, লাইবেরীয় কফি। এটি ইনস্ট্যান্ট কফি। এবং নাম্বার চার হচ্ছে জামাইকা বা বুলস মাউন্টেন কফি। এর গন্ধ কিন্তু তীব্র। তাহলে আমরা কি কি জানলাম? যে বিভিন্ন ধরনের কফি। ভারতে কোন ধরনের কফির চাষ বেশি করা হয়? যদি তোমাদের পরীক্ষা এসে তোমরা কি বলবে? ভেরি গুড, রোবাস্ট কফি, তাই না? আচ্ছা, আর যদি বলে এই কফি আহ, সর্বপ্রথম কোথায় সন্ধান পাওয়া গেছিল এই কফি গাছের? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার কাফা অঞ্চলে কিন্তু এই কফিটা সর্বপ্রথম পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এই কফি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বা ব্যাখ্যা রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব। ঠিক আছে। নাম্বার ওয়ান, কফি নামের উৎপত্তি। একটু আগেই তোমরা জানলে যে কফি নামের কিভাবে উৎপত্তি হয়েছে, তাই না? আফ্রিকার ইথিওপিয়ার আবিসিনিয়া উচ্চভূমি কাফা প্রদেশে সর্বপ্রথম এই গাছের সন্ধান পাওয়া যায় বলে একে কফি বলা হয়। এটা তো তোমরা জেনেইছো। এরপরে দেখো ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় রয়েছে? কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত ভারতের কফি গবেষণাগার। আচ্ছা, চায়ের গবেষণাগার কোথায় রয়েছে বলতো? ভেরি গুড, অসমের জোরহাটে, তাই না? আবার এই যে দেখে রয়েছে কফি বোর্ড। কফি চাষের সমস্যার সমাধান করা, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ ও বহির্বাণিজ্যে বৃদ্ধির উদ্দেশ্যে 1957 সালে কফি বোর্ড গঠন করা হয়েছে, যার সদর দপ্তর কিন্তু হলো কোথায়? বেঙ্গালুরুতে। আচ্ছা, তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে যে কফি বোর্ডের সদর দপ্তর কোথায়, তোমরা কি বলবে? ভেরি গুড, বেঙ্গালুরুতে। আবার তোমাদের মনে আছে যে চা বা টি বোর্ড ভারতের কোথায় অবস্থিত? কোথায় বলো তো? ভেরি গুড, কলকাতা শহরে কিন্তু রয়েছে ভারতের টি বোর্ড। সেখানে কি হয়? এই চা সমস্যার বিভিন্ন সমাধান, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ এবং বহির্বাণিজ্যের সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য হবে ইত্যাদি কিন্তু দেখাশোনা করে টি বোর্ড। আর তোমরা এটাও মনে রাখবে যে চা যে বিদেশে রপ্তানি হয়, সব থেকে বেশি কোন বন্দরের মাধ্যমে সেটা রপ্তানি হয়? কলকাতা বন্দরের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে কফি বোর্ড স্থাপিত হয় 1957 সালে, যার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো ভারতের সর্বাধিক কফি রপ্তানি করে কিন্তু ইতালিতে। তাহলে 20%, 100% যদি রপ্তানি করে তার মধ্যে 20% কিন্তু শুধু রপ্তানি করছে কাকে? ইতালিকে। তাহলে যদি পরীক্ষা আসে যে কোন দেশ ভারতের থেকে সর্বাধিক কফি সংগ্রহ করে, তাহলে তোমাদের উত্তর কি হবে? ইতালি, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট আমরা যে বাগিচা ফসল সম্পর্কে পড়ছি সেটা কফি। চা তোমরা পড়ে এসেছো। এই চার মতেও কিন্তু কফি একটি পানীয়, যেটা শরীরে
সতেজ করতে বা উত্তেজক হিসেবেও কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে। দেখো, আহ, আহ, এই পরিবেশকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, তাই না? গত ক্লাসেও তাই। নাম্বার ওয়ান বা প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে রয়েছে জলবায়ু, মৃত্তিকা, ভূমির ঢাল ইত্যাদি, তাই তো? আচ্ছা, এই জলবায়ুর উপাদানগুলি কি কি বলতো? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ও সূর্যকিরণ হলো কিন্তু জলবায়ুর উপাদান। এবারে এই কফি উৎপাদনে জলবায়ুর কেমন প্রয়োজন দেখে নাও। উষ্ণতা, দেখো, উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের ক্ষেত্রে অনুকূল। গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যে উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। চা চাষের যেমন ওয়েদার প্রয়োজন, ঠিক তেমনি কিন্তু কফি চাষেরও দেখলাম, তাই না, যে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। উচ্চভূমিতে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কফি চাষও কিন্তু ভালো হয়। অর্থাৎ যেখানে কিছুটা উষ্ণতা বেশি, সেই অঞ্চলেও কিন্তু কফি চাষটা ভালো হয়। নাম্বার দুই, বৃষ্টিপাত। 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কফি চাষ ভালো হয়, বা উন্নত মানের যে কফি সেটি কিন্তু পাওয়া যায়। নাম্বার তিন, আর্দ্রতা ও সূর্যকিরণ। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, উষ্ণ ও আর্দ্র ঋতু কফি গাছের বৃদ্ধির সহায়ক। শুষ্ক শীতল ঋতুতে কফির ফল পরিপক্ক হয়, অর্থাৎ যখন গরমের সময় তখন কিন্তু কফি গাছটা রোপণ করা হচ্ছে এবং আস্তে আস্তে বেড়ে উঠছে। কিন্তু যখন শুষ্ক ও শীতল ঋতু পড়ছে তখন কিন্তু এই কফির যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো কিন্তু পরিপক্ক হয়, অর্থাৎ পেকে যায়, তাই তো? তাহলে আমরা কি জানলাম, যে কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে আমরা এক নিলাম জলবায়ু। এবারে 2 নম্বর রয়েছে, দেখো, মৃত্তিকা। ভারতে লাল দোআঁশ মাটি ও লাভাসৃষ্ট উর্বর মাটিতেই কিন্তু কফি চাষটা ভালো হয়। বলো তো তোমরা স্টুডেন্ট, যে ভারতে লাভা গঠিত মালভূমি অঞ্চল কোথায় লক্ষ্য করা যায়, বা লাভা গঠিত মাটি কোথায় লক্ষ্য করা যায়? ভেরি গুড, ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে, অর্থাৎ দক্ষিণ ভারতে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই যে অঞ্চলগুলোতে কিছু পরিমাণে কিন্তু লাভা গঠিত মাটি লক্ষ্য করা যায়। এছাড়া আর কোন মাটিতে ভালো হয়? মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটিতে কিন্তু কফি চাষটা অত্যন্ত উপযোগী, অর্থাৎ পার্বত্য অঞ্চলের যে পাদদেশ অঞ্চল সেই অঞ্চলেই কিন্তু কফি চাষটা ভালো হয়। আচ্ছা, নাম্বার তিন রয়েছে, দেখো, ভূপ্রকৃতি। দেখো, এই যে কফি গাছ চাষ করা হয়েছে ঢালে, ভূপ্রকৃতি, উঁচু পাহাড় ও ঢালু জমিতে কিন্তু কফি চাষটা ভালো হয়। অর্থাৎ আমরা চা চাষের পক্ষে যেমন লক্ষ্য করেছিলাম, ঠিক তেমনি কফি গাছও কিন্তু উঁচু পাহাড় এবং ঢালু জমিতে চাষ করা ভালো হয়। সাধারণত 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি গাছটা ভালো জন্মায়। তাহলে কফি গাছ কিন্তু সমতল ভূমির গাছ নয়, এটা পার্বত্য অঞ্চলের একটি গাছ। এবং পার্বত্য অঞ্চলের যে পাদদেশ অঞ্চল সেই অঞ্চলেও কিন্তু এটা ভালো জন্মায়। আচ্ছা, এরপরে রয়েছে, দেখো, নাম্বার চার, ছায়া দানকারী বৃক্ষ। আমরা চা গাছেও পড়েছিলাম ছায়া দানকারী বৃক্ষ। তীব্র সূর্যালোক, প্রবল বাতাস, তুহিন প্রভৃতির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য কিন্তু বাগিচার মধ্যে বড় বড় কিন্তু গাছ লাগানো হয়। এই গাছগুলো কি করে, যে সরাসরি সূর্যের আলো বা সরাসরি বাতাসের যে গতিবেগটাকে কমিয়ে দিয়ে গাছকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে? তাই ছায়া দানকারী বৃক্ষ কফি, দেখো এই যে রয়েছে, তোমরা ছবি দেখো, এই দেখো নিচে কফি গাছ রয়েছে, উপরে দেখো সব বড় বড় গাছ। এগুলোর কাজ কি? সূর্যের আলোকে কিন্তু সরাসরি এই গাছের উপরে ফেলতে দিচ্ছে না। ঠিক আছে? তাহলে 4 নম্বর পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এবারে রয়েছে, দেখো, অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে শ্রমিক, মূলধন, পরিবহন ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো। এছাড়া কি রয়েছে? উন্নত বীজ, সার, কীটনাশক, এগুলো সবই কিন্তু অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ছে, তাই তো? আচ্ছা, নাম্বার ওয়ান রয়েছে, দেখো, শ্রমিক। বাগিচা রক্ষণাবেক্ষণ, গাছের পরিচর্যা করা,
ফল সংগ্রহ ও শুকনো, বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের কিন্তু এই কফি চাষে প্রয়োজন হয়। তাহলে কফি চাষে কেমন শ্রমিক প্রয়োজন? যে শ্রমিকগুলি কিন্তু বাগান রক্ষণাবেক্ষণ করবে, গাছের পরিচর্যা করতে হবে, ফল সংগ্রহ, শুকনো, বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে কিন্তু প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক প্রয়োজন, এবং যারা শ্রমিকগুলো পরিশ্রম করতে পারে সেরকম পরিশ্রমী শ্রমিক প্রয়োজন। নাম্বার 2, মূলধন। কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, অথচ বাগান পরিচর্যা, শ্রমিকের মজুরি প্রভৃতির জন্য কিন্তু প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। কফি গাছটা যখন লাগানো হয় তখন কিন্তু এর ফল আসে না, ঠিক আছে? সেই কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, কিন্তু আহ, তখন তাকে কিন্তু যথেষ্ট পরিচর্যা করতে হয়, ঠিক আছে? সেটা কিন্তু করতে হয়। নাম্বার 3 হচ্ছে দেখো পরিবহন। কি আছে পরিবহনে? কফি একটি বাণিজ্যিক ফসল, তাই কফি রপ্তানির জন্য সুলভ ও দক্ষ পরিবহনের মাধ্যম থাকা প্রয়োজন। কফি বাণিজ্যিক ফসল, তাই তো? অর্থাৎ সেটি ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ ইনকাম হয়, তাই যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা প্রয়োজন, না হলে কিন্তু এই কফি চাষটা ভালো উৎপাদনের লাভ ঠিকঠাক আসে না, ঠিক আছে? এবারে আমাদের জানতে হবে কফি উৎপাদক অঞ্চল, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন অঞ্চলে কফি উৎপন্ন হয় সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখো প্রধানত 3টি রাজ্য রয়েছে, যে 3টি রাজ্যতেই কিন্তু মূলত কফি উৎপাদনটা হয় বেশি। 96% কিন্তু উৎপাদন হয় এই 3টি রাজ্যে। সেই 3টি রাজ্য কি কি? দেখো 3টি রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু সবই দক্ষিণ ভারতের দিকে। এর মধ্যে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু, এই 3টি স্টেটেই কিন্তু 96% যে কফি সেটি কিন্তু উৎপাদন হচ্ছে। আচ্ছা, আমরা এই প্রতিটি ভাগ সম্পর্কে পড়বো, অর্থাৎ কর্ণাটক রাজ্যে কোথায়, কেরালায় কোথায়, তামিলনাড়ু কিভাবে এই কফি উৎপাদন হয় সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। নাম্বার 1 দেখো রয়েছে কর্ণাটক। ভারতে কফি চাষের জমি ও উৎপাদনে কিন্তু প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। তাহলে তোমরা এটা মনে রাখবে, ভারতের মধ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয় কোথায়? কর্ণাটকে। প্রায় 72.28% কফি কিন্তু উৎপন্ন হয় কর্ণাটক রাজ্যে। এটি ভারতের কফি রাজ্য। তাই যদি আমাদের পরীক্ষা হঠাৎ করে প্রশ্ন দেয় যে ভারতের কফি রাজ্য কোনটি, তখন তোমরা কি বলবে? বলবে কি? কর্ণাটক, তাই তো? কর্ণাটকটা কোথায় রয়েছে ভারতের ম্যাপের মধ্যে? এই দেখো কর্ণাটক। কর্ণাটক, তারপরে এই যে তামিলনাড়ু রয়েছে এপারে, এপারে কেরল রয়েছে নিচের দিকে, তাই না? তাহলে আহ কোথায় কোথায় হয়? বাবা বুদান পাহাড়ে দেশের সর্বপ্রথম কফির চাষ কিন্তু শুরু হয়েছিল। তাহলে ভারতবর্ষের সর্বপ্রথম কফির চাষ কোথায় শুরু করা হয়? বাবা বুদান পাহাড়ে। দেশের প্রায় 65% আরবীয় কফি কর্ণাটকে চাষ হয়। যে কফিটা ভারতের তুমি যখন কফি শ্রেণীবিভাগ করেছিলাম তখন কি দেখেছিলাম যে সব থেকে উৎকৃষ্ট মানের যে কফি সেটা আরবীয় কফি। সেই আরবীয় কফি কিন্তু এই বাবা বুদান পাহাড়ে বা কর্ণাটকে কিন্তু চাষ করা হয়। কফির ফলন মাত্রা দেশের মধ্যে কিন্তু সর্বাধিক। তো সর্বাধিক ফলন কিন্তু হচ্ছে কোথায়? কর্ণাটকে, তাই তো? নাম্বার 2 রয়েছে দেখো কেরল। কফি চাষের জমি ও উৎপাদনে কেরল ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। কত পার্সেন্ট? 19.89% কফি উৎপাদন কিন্তু হয় কোথায়? কেরলে। কফি বাগিচাগুলির মধ্যে পূর্বাংশে পশ্চিমঘাট ও নীলগিরি পার্বত্য অঞ্চলে 1200 মিটার উচ্চতায় কিন্তু এই কফি চাষটা করা হয়ে থাকে। মূলত রোবাস্ট কফির চাষ বেশি হয়। তোমরা বলো তোমাকে ভারতবর্ষে যে কফি চাষ হয় সেটি সব থেকে বেশি কোন কফি? বিভিন্ন ভাগ কিন্তু রয়েছিল, মনে আছে তোমাদের? আরবিও কফি, রোবাস্ট কফি। ভেরি গুড। ভারতে কিন্তু যে তোমার কফির চাষটা বেশি হয় সেটি কিন্তু হলো রোবাস্ট কফি, তাই তো? তাহলে আমরা কি বললাম যে উৎপাদক অঞ্চলের মধ্যে কর্ণাটকের সব থেকে বেশি, দ্বিতীয় স্থানে রয়েছে কেরল, এবং তৃতীয় স্থানে কে রয়েছে? কর্ণাটক, সরি তামিলনাড়ু। দেখো কফি চাষ এলাকা ও উৎপাদনে ভারতে তৃতীয় স্থানে কিন্তু রয়েছে তামিলনাড়ু। কত? 4.97% অঞ্চল জুড়ে বা টোটাল যে কফি অঞ্চল তার মধ্যে তামিলনাড়ুতে রয়েছে কিন্তু 4.97%, খুবই সামান্য।
তাও তৃতীয় স্থানে। এছাড়া ভারতের অন্যান্য স্থানেও কিন্তু বর্তমানে কফি চাষটা প্রচলন শুরু করা হয়েছে। সাম্প্রতিককালে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, মহারাষ্ট্র, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, মিজোরাম এই যে জায়গাগুলিতে মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই যে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যে সেভেন সিস্টার বলা হয় যে রাজ্যগুলোকে, সাতটা রাজ্য যেমন অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা, এই সাতটি যে রাজ্য রয়েছে সেখানে কিন্তু বর্তমানে কফি চাষের উন্নতি ঘটছে। ঠিক আছে, দেখো এই যে তোমরা ম্যাপ দেখলেই বুঝতে পারবে প্রধান তিনটি অঞ্চল কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু। এছাড়া এই যে দেখো আসাম, মেঘালয়, তাই না, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, এই যে অঞ্চলগুলো ভারতের উত্তর এবং এটা পূর্ব দিক, তাহলে এই উত্তর পূর্ব দিকে রয়েছে কিন্তু আসাম, মেঘালয়, এই অঞ্চলগুলোতে কিন্তু বর্তমানে কফি কফি চাষটা করা শুরু হয়েছে। দেখো কফি উৎপাদনে প্রথম রাজ্য কোনটা বলেছিলাম? কর্ণাটক, তাই না? দেখো ইন্ডেক্সে তোমরা বুঝতেই পারছো সর্বাধিক কফি উৎপাদন করছে কে? কর্ণাটক। আচ্ছা, দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা এবং লাস্টে রয়েছে কিন্তু তামিলনাড়ু। এই যে কালারটা ডিপ কালারে যেটা রয়েছে এই কালারটা কিন্তু সব থেকে বেশি কফি উৎপাদন করা হচ্ছে এই অঞ্চলে। ঠিক আছে, আর এগুলো তুলনামূলকভাবে সাম্প্রতিককালে কিন্তু কফি চাষের উন্নতি ঘটেছে এইসব অঞ্চলগুলোতে। দেখো এখানে লেখা আছে ইন্ডিয়া কফি মার্কেট কি ডেটা। আচ্ছা, এর পরে রয়েছে দেখো স্টুডেন্ট উৎপাদন আর বাণিজ্য। দেখো ভারতে কফি উৎপাদন কিন্তু মোটামুটি ভাবে তিনটে চারটে স্টেটের মধ্যে আবদ্ধ। তাও ভারত কফি উৎপাদনে কিন্তু পৃথিবীতে ষষ্ঠ স্থানে রয়েছে। 2020-21 সালের হিসাব অনুযায়ী ভারত পৃথিবীতে কফি উৎপাদনের ষষ্ঠতম স্থানে রয়েছে। প্রথম স্থানে কে রয়েছে বলতো? প্রথম স্থানে কিন্তু রয়েছে ব্রাজিল। তোমরা ব্রাজিলের নাম শুনেছো? শুনেছো, ভেরি গুড। তাহলে এই যে ব্রাজিল দেশটি, এই উত্তর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ দেশ, সেই ব্রাজিল দেশটি কিন্তু হলো কফি উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান। 2021-22 সালে উৎপাদনের পরিমাণ ছিল 342,000 টন। ভারতে হেক্টর প্রতি কফি উৎপাদন 790 কেজি এবং কর্ণাটক হেক্টর প্রতি উৎপাদন কিন্তু 2021-22-এ প্রথম। তাহলে হেক্টর প্রতি উৎপাদনে কিন্তু আমাদের আহ, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি? সেটিও কিন্তু কর্ণাটক। আবার টোটাল উৎপাদনে সেটিও কিন্তু কর্ণাটক, তাই তো? আর ভারতে হেক্টর প্রতি কফি উৎপাদন হয় কত কেজি? 790 কেজি কিন্তু কফি উৎপাদন হয় হেক্টর প্রতি। এটি গেল কিন্তু উৎপাদন। ঠিক আছে, তোমরা কিন্তু এটা মনে রাখবে যে কফি উৎপাদনে প্রথম দেশ পৃথিবীর মধ্যে কোনটি? ঠিক আছে, বাণিজ্য। চায়ের মতো কফি ভারতের সর্বজনীন জনপ্রিয় পানীয় নয়। অর্থাৎ আহ, কফিটা কিন্তু সবাই যে পান করে তা কিন্তু নয়। চা কি হয়? কেউ আসলে আমরা বাড়িতে সঙ্গে সঙ্গে তাকে চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করি, করি তো? তাহলে এই যেমন চাও যেমন পানীয়, কফিটাও কিন্তু পানীয়। দুটোই কাজই সেম, শরীরে এনার্জি আনে, তাই না, ক্লান্তি দূর করে। তাহলে আমরা কিন্তু কফি সচরাচর সবাইকে দেই না, দেই কি? দেই না। তাহলে চায়ের মতো কফি কিন্তু ভারতে অতটা জনপ্রিয় পানীয় নয়। তাই ভারতে উৎপাদিত কফির 84% বিদেশে রপ্তানি করতে হয়। যার মূল্য কত জানো? যার মূল্য প্রায় 5,500 কোটি টাকা। তাহলে কফি বিক্রি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা আসতে পারে। তাই এটি অর্থকারী ফসল। ঠিক আছে, এবারে এই যে রপ্তানি করা হচ্ছে, কোথায় কোথায় রপ্তানি করছি? ইতালি, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া, তুরস্ক, পোল্যান্ড প্রভৃতি দেশ কিন্তু হলো ভারতের কফির প্রধান ক্রেতা। আর ভারত সর্বাধিক যে কফি সেটি রপ্তানি করে কাকে? কোন দেশকে? ইতালিতে, তাই না? 20% কফি কিন্তু ভারত রপ্তানি করে কোথায়? ইতালিতে। তাহলে আমরা কফি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম, তাই তো? এরপর আমরা কি জানবো? এরপরে কিন্তু আমরা জানবো যে ভারতের কৃষির বর্তমানে কি কি সমস্যা লক্ষ্য করা গেছে।
দেখো, ভারতীয় কৃষির বর্তমানে সমস্যাগুলি কি কি? ভারত বেশ কিছু কৃষি শস্য ফলনে বিশ্বে কিন্তু শীর্ষস্থানে রয়েছে এবং খাদ্য উৎপাদনে স্বয়ংবর হলেও কৃষিতে কিন্তু বর্তমানে নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে আমাদের দেশ ভারত। সেই সমস্যাগুলি কি কি সেগুলো কিন্তু আমরা শর্ট আউট করবো। ঠিক আছে? নাম্বার ওয়ান, দেখো স্বল্প উদ্বৃত্ত। স্বল্প উদ্বৃত্ত মানে কি? ভেরি গুড। অর্থাৎ উৎপাদিত যে ফসলটা ফলছে সেটা কিন্তু উৎপাদনশীলতা কম। অর্থাৎ আমাদের দেশের জনসংখ্যা অত্যাধিক বেশি, আমরা সকলেই জানি। তাহলে সেই জনসংখ্যার যে খাদ্যের চাহিদা মেটানোর জন্য ফসলের উৎপাদনশীলতা বাড়াতে হবে তো। অর্থাৎ উম, যেখান থেকে ফসলটা উৎপন্ন হচ্ছে তার বেশি বাড়াতে হবে। কারণ দিনের পর দিন কিন্তু জনসংখ্যা বাড়ছে, কমছে না কিন্তু। সেই যে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে খাদ্যশস্যটা বেশি উৎপন্ন হবে সেটি কিন্তু আমাদের দেশ করতে পারছে না। তাই বর্তমানে কৃষির একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো কিন্তু স্বল্প উদ্বৃত্ত, অর্থাৎ উৎপাদনশীলতা কিন্তু যথেষ্ট কম। নাম্বার দুই কি? কৃষি শ্রমিকদের স্বল্প কর্মদক্ষতা। দেখো আমাদের এখানে যারা কৃষক রয়েছে তারা কিন্তু আহ, জন্মসূত্রে বাবা কাকা ইত্যাদিদের দেখে কিন্তু চাষবাসটা করে, তাই না? কিন্তু অনেক জায়গা রয়েছে বা অনেক দেশ রয়েছে সেখানে কিন্তু কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে মাটিটাকে উর্বর করবে, তুমি কি চাষ করলে তোমার মাটি উর্বর হবে, কি সার ব্যবহার করলে তুমি আরো ফলনটা বাড়াতে পারবে, ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে আহ, কি বলা হবে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ভারতে বর্তমানে কৃষকদের কিন্তু তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। ফলে কৃষকদের যে কর্মদক্ষতা বা স্বল্প কর্মদক্ষতা সেটি কিন্তু তেমন কাজে লাগে না। নাম্বার তিন, ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা। দেখো আমাদের দেশ ভারতবর্ষে জনসংখ্যা দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে, তার সাথে কিন্তু এই যে খাদ্যবস্তু বা খাদ্য শস্য এগুলো কিন্তু উৎপাদনশীলতা বাড়াতে হবে, তাই তো? কিন্তু বর্তমানে ভারতের যে বিপণন ব্যবস্থা সেটি কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ার কারণে উৎপাদনশীলতাও কমে যাচ্ছে, কৃষকের ইনকামও কিন্তু যথেষ্ট কম হচ্ছে। ঠিক আছে? নাম্বার চার, ক্ষুদ্র ও বিক্ষিপ্ত জমি। ক্ষুদ্র বিক্ষিপ্ত জমি কি? অর্থাৎ জমির মাঝখানে ছোট ছোট কিন্তু দেখবে এখন আল তুলে দেওয়া হচ্ছে বা বাঁধ তুলে দেওয়া হচ্ছে, কেন বলতো? আগে একটা পরিবারের জমি থাকতো এবং সেই জমিতে কিন্তু একজনের মালিকানা থাকতো, তাই না? এবং সেই জমিতে একজনের মালিকানা থাকার জন্য জমিটার আয়তনটা অনেক বড় হতো, সেখানে অনেক ফসল একসাথে চাষ করা যেত। কিন্তু বর্তমানে এই যে পরিবার ভাগ হচ্ছে, ধরো একটা জমির চারটে সন্তান, একটা পিতার চারটে সন্তান, সে তার জমি যখন ভাগ করছে চারটে সন্তানকে কিন্তু সমানভাবে ভাগ করছে। তাই একটা বড় জমি কিন্তু চারটে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? ফলে এই জমি কিন্তু দিনের পর দিন ক্ষুদ্র ছোট হয়ে যাচ্ছে। এটি কিন্তু, আর আমরা জানি যে জনসংখ্যা বাড়ছে, ফলে জমির উপরে কিন্তু চাপটা কিন্তু পরোক্ষভাবে পড়ছে। তাই ভারতীয় কৃষির বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো কিন্তু এই ক্ষুদ্র ও বিক্ষিপ্ত জমি। ঠিক আছে? নাম্বার পাঁচ, মৌসুমী বৃষ্টি নির্ভরতা। আমরা সকলেই জানি যে আমাদের দেশ ভারতবর্ষ কি প্রকৃতির জলবায়ু? মৌসুমী প্রকৃতির জলবায়ু। এই মৌসুমী প্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কি? যে নির্দিষ্ট একটা সময়ে মৌসুমী বায়ুর আগমন ঘটে এবং নির্দিষ্ট একটা সময়ে মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে। কিন্তু যদি এই মৌসুমী বায়ু নির্দিষ্ট সময়ের আগে চলে আসে তখন কি হবে? অতিরিক্ত বর্ষা হবে, তাহলে কি হবে? বন্যা হবে। তাহলে এই মৌসুমী বায়ুর উপরেই কিন্তু কৃষি নির্ভর করছে, বন্যা হয়ে গেলে ফসল কি হবে? নষ্ট হয়ে যাবে। আবার এই যে মৌসুমী বায়ু সেটি যদি অনেক দেরিতে আসে তখন কিন্তু বৃষ্টি হবে না, তখন কি হবে? খরা হয়ে যাবে। অর্থাৎ জলের অভাবে কিন্তু ফসল নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু একদম প্রত্যক্ষভাবে, পরোক্ষ না, প্রত্যক্ষভাবেই কিন্তু আমাদের এই মৌসুমী বায়ুর উপরে নির্ভর করে থাকতে হচ্ছে ভারতের ফসলটা কি হবে সেজন্য। ঠিক আছে? দেখো তোমরা, চাষির মাথায় হাত পড়ে গেছে, কারণ সময়ে বৃষ্টিপাত হয়নি, মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে, জল পাচ্ছে না ফসল, ফসল নষ্ট হচ্ছে। এটিও কিন্তু ভারতবর্ষের কৃষির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তবে বর্তমানে জলসেচের মাধ্যমে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা চলছে সরকারের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে। নাম্বার ছয়, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব। দেখো বর্তমানে আমাদের দেশে কিন্তু এখনো প্রত্যন্ত অঞ্চলে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় না, সেই পুরনো যুগের আমলের আহ, উম, গরু দিয়ে লাঙ্গল করা হচ্ছে, ফসল হাত দিয়ে কাটা হচ্ছে। দেখো এই যে
কিন্তু বর্তমানে বিদেশে দেখো এরকম কিন্তু বিভিন্ন মেশিন চলে এসেছে, যন্ত্র নির্ভর কৃষি শুরু হয়ে গেছে। সেই যন্ত্র নির্ভর কৃষি কি? অর্থাৎ কৃষি বপন করা থেকে, ফসলের বপন থেকে ফসল কাটা সবই কিন্তু যন্ত্র নির্ভর, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে? কিন্তু আমাদের কৃষিতে বর্তমানে সেই সমস্যা, প্রযুক্তির ব্যবহার শুরু হলেও ক্ষুদ্র জোত, জমির অভাব ইত্যাদির জন্য কিন্তু এই মেশিনগুলো বা আধুনিক প্রযুক্তি তেমনভাবে ব্যবহৃত করতে পারছি না। নাম্বার ৭ কি রয়েছে? জলসেচের সুবন্দোবস্তের অভাব। আমরা সকলেই জানি যে ফসল উৎপাদনের প্রধান মূল উপাদানটা কি? জল, তাই না? বৃষ্টি আমরা জানি মৌসুমের খামখেয়ালি হতেই পারে। এই জন্য যে জলসেচের সুবন্দোবস্ত প্রয়োজন সেটি কিন্তু আগে থেকে কৃষকরা করে উঠতে পারে না। ফলে মৌসুমেও নির্ভরশীলতা কিন্তু মানুষের বেড়ে যায়। এটিও কিন্তু ভারতীয় কৃষির একটি গুরুত্বপূর্ণ সমস্যা। স্টুডেন্ট, এবারে আমরা জানবো যে ভারতের কৃষির সমস্যাগুলো সম্পর্কে জেনেছিলাম। সমস্যার সমাধান কি কি হতে পারে? দেখো, কৃষির সমস্যা সমাধানের জন্য স্বাধীনতার পর থেকে কিন্তু সরকারের তরফ থেকে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমে কৃষিকে উন্নত করার চেষ্টা চলছে। কি কি সে হতে পারে? নাম্বার ওয়ান, আধুনিক প্রযুক্তির প্রসার। কৃষিক্ষেত্রে বর্তমানে কিন্তু আধুনিক যে যন্ত্রপাতি, সেগুলো ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরো উন্নত করার চেষ্টা চলছে, এবং যাতে কায়িক শ্রমের বদলে যান্ত্রিক শ্রমটা বেশি লাগে সেটিও কিন্তু লক্ষ্য করা হচ্ছে কৃষি উন্নত করার জন্য। নাম্বার দুই কি? কৃষি শিক্ষা ও গবেষণা। সাধারণ মানুষকে কৃষি সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ কোন ফসলটা চাষে তাদের লাভ রয়েছে, বা কোন পদ্ধতিতে তাদের মাটিকে এসে উর্বর করবে, বিভিন্ন গবেষণা করে জানা হচ্ছে যে কোন অঞ্চলে কোন চাষটা ভালো হবে ইত্যাদির মাধ্যমে কিন্তু কৃষকদের স্বনির্ভর করা হচ্ছে এই ভারতীয় কৃষিতে। নাম্বার তিন, কৃষি ঋণ দান। বর্তমানে সরকারের দ্বারা কিন্তু ঋণ দেওয়া হয় কৃষকদের। কৃষক তার জমিতে কিন্তু কোনো কিছু চাষ করার পূর্বে সে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করে সেটিকে পরে সে শোধ করতে পারে। এই সুবিধাগুলো কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যাতে গ্রামের গঞ্জের যে মূলধন কম যে কৃষকগুলো রয়েছে তারা কিন্তু ঋণ নিয়ে চাষবাসটা করতে পারে। আচ্ছা, এরপরে কি রয়েছে? নাম্বার ৪, বিপণন ব্যবস্থার উন্নয়ন। বিপণন ব্যবস্থার উন্নতির মাধ্যমে কিন্তু বর্তমানে ভারতীয় কৃষির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা হচ্ছে। নাম্বার ৫ কি? ভূমি সংস্কার। অর্থাৎ যে বর্জ্য ভূমি পড়ে রয়েছে বা যে ভূমিগুলোতে চাষবাস ভালো হয় না, হচ্ছে না, মাটি উর্বরতা কমে গেছে, সেই মাটিকে উর্বরতার মাধ্যমে ভূমি সংস্কারের মাধ্যমে কিন্তু চাষবাসটাকে বাড়ানো হচ্ছে বা কৃষকদের উৎসাহিত করা হচ্ছে চাষবাস করার জন্য। নাম্বার ৬, সবুজ বিপ্লবের প্রসার। আমরা সকলেই জানি সবুজ বিপ্লবটা কি। বলো তো সবুজ বিপ্লব কি? তোমাদের মনে আছে? তোমরা কিন্তু পড়েছো এর আগে। ভেরি গুড। সবুজ বিপ্লব কিন্তু ১৯৬০-এর দশকে হয়েছিল, যে চাষবাসের ক্ষেত্রে একটা বিপুল একটা জন মানে উৎপাদনশীলতা হঠাৎ করে বেড়ে গেছিল চাষের, তাই না? কি করে বেড়েছিল? দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু গ্রহণ করা হয়েছিল এই কর্মসূচিটা। ফলে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট এই অঞ্চলগুলোতে কিন্তু, উত্তরপ্রদেশ এই অঞ্চলে কিন্তু ফসলের যে উৎপাদনশীলতা হঠাৎ করে বেড়ে যায়। বিশেষ করে গম চাষের যে উৎপাদনশীলতা সেটি কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় এই সবুজ বিপ্লবের ফলে। ঠিক আছে? উম, ধীরে ধীরে এই যে সবুজ বিপ্লবের মাধ্যমে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো কিন্তু বর্তমানে সমগ্র দেশের যে কৃষি নির্ভর অঞ্চল সেই কৃষি নির্ভর অঞ্চলগুলোতে প্রয়োগ করা হয়। সবুজ বিপ্লবে আহ, যদি আমি বলি, এই সব থেকে কোন ফসল বেশি উৎপাদন হয়েছিল তোমরা কি বলবে? গম। ভেরি গুড। আচ্ছা, এরপরে কি রয়েছে? দেখো, ভারতের কৃষি উন্নত অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানা। উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানাতে ভারতের সর্বাধিক কৃষি সমৃদ্ধ অঞ্চল। সেখানে যেমন গম হয়, ধান হয়, ভুট্টা, মিলেট, আখ, কার্পাস, তৈলবীজ, ডাল, বিভিন্ন শাকসবজি উৎপাদনিত যে ফসল সেগুলোর কিন্তু পরিমাণ যথেষ্ট বেশি। তাহলে ভারতের কৃষি সব থেকে বেশি কোথায় হয়? পাঞ্জাব আর হরিয়ানাতে। আখ, তৈলবীজ, ডাল, বিভিন্ন ফল, শাকসবজি সবই কিন্তু এই জায়গাতে হচ্ছে। ঠিক আছে? গম এই দুই রাজ্যের প্রধান ফসল। তাহলে গম, পাঞ্জাব ও হরিয়ানা কিন্তু প্রধান ফসল হচ্ছে গম। বলেছিলাম সবুজ বিপ্লবের সময় কিন্তু এই পাঞ্জাব হরিয়ানাতে সব থেকে বেশি গম উৎপন্ন হয়েছিল। ঠিক আছে?
সকল ফসলেরই হেক্টর প্রতি উৎপাদন এখানে বেশি। আমরা দেখেছি ধান উৎপাদনে হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব ফার্স্ট, গম উৎপাদনে পাঞ্জাব ফার্স্ট, তাই না? এবারে এই যে পাঞ্জাব আর হরিয়ানা এই দুটি অঞ্চলে কৃষিতে কেন এত উন্নতি, তার কারণগুলো কি? নাম্বার ওয়ান, সমতল ভূমি। অর্থাৎ সমগ্র অঞ্চল কিন্তু সমতল ভূমি, যা চাষবাসের পক্ষে আদর্শ। জলবায়ু, জলবায়ুটাও কিন্তু খুব মনোরম। খুব যে গরম পড়ে তা না, আবার খুব যে ঠান্ডা হয় তা তুষার পড়ে তা কিন্তু না। 20 থেকে 30 ডিগ্রি এরকম মনোরম জলবায়ুর জন্য কিন্তু এখানে চাষবাসটা ভালো হয়। জলসেচ ব্যবস্থা খুবই উন্নত পাঞ্জাব এবং হরিয়ানা। পাঞ্জাবকে আমরা পঞ্চ নদীর দেশ বলি। তাহলে এই 5টা নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলসেচের মাধ্যমে চাষবাসটা করা হয়ে থাকে। আর আমরা জানি যে ফসলের প্রধান উপাদান কি? জল। পরিকাঠামোগত উন্নতি। দেখো পাঞ্জাব হরিয়ানা কিন্তু বিঘের পর বিঘে জমিতে কিন্তু একসাথে চাষ করা হয়। তাদের তাদের যে পরিকাঠামো সেটা কিন্তু এখনো উন্নত অবস্থায় রয়েছে। নাম্বার 5, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ। বিভিন্ন কৃষিভিত্তিক যে শিল্প, অনুসারী শিল্প, কৃষির সাথে জড়িত যে শিল্প, সেই শিল্পগুলোর সাথে কিন্তু বিকাশ ঘটেছে। আর নাম্বার 6, সবুজ বিপ্লবের প্রভাব। তোমরা সকলেই জানো যে 1960-এর দশকে সব থেকে বেশি পাঞ্জাবে হরিয়ানাতে কিন্তু সবুজ বিপ্লবের বসার ঘটেছিল। তাহলে তোমাদের যদি বলে ভারতের কোন অঞ্চলে সব থেকে বেশি কৃষিকাজ ভালো হয়, তোমরা কি বলবে? পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কিন্তু সব থেকে বেশি কৃষিকাজ ভালো হয়। তাহলে স্টুডেন্ট, আমরা আজকে ভারতের যে কৃষি রয়েছে সেই কৃষির মধ্যে কফি এবং কৃষির যে সমস্যা সেগুলো জানলাম। এবারে আমরা কতগুলি কোশ্চেনের দেখব, যার উত্তর কিন্তু আহ, তোমাদের বলতে হবে এবং পরীক্ষায় কিন্তু এগুলো আসে। ঠিক আছে? দেখো নাম্বার ওয়ান, কফি নামের উৎপত্তি কিভাবে হয়? কোথায় উৎপন্ন হয়েছিল প্রথমে বলো? আফ্রিকা মহাদেশের ইথিওপিয়াতে কাফা প্রদেশে উৎপন্ন হয়েছিল বলে তার নাম অনুসারে কি হয়? কফি, তাই তো? ভেরি গুড। নাম্বার টু, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? তোমরাই বলবে, বলো। ভেরি গুড, কর্ণাটকের চিকমাগুলুরে কিন্তু অবস্থিত কফি। আচ্ছা নাম্বার 3, ভারত সর্বাধিক কফি রপ্তানি করে কোন দেশকে বলতো? ভেরি গুড, ইতালিকে, তাই না? আচ্ছা নাম্বার 4, সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর কফির নাম কি? আরবিয় কফি, যেটি কিন্তু ভারতে চাষ খুব কম হয়, তাই না? আর সব থেকে বেশি কোন শ্রেণীর কফির চাষ ভারতে হয়? ভেরি গুড, রোবাস্ট কফি। আচ্ছা, ভারতীয় কৃষির সমস্যাগুলি আলোচনা করো। সমস্যাগুলো একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম। ক্ষুদ্র জমি, তারপরে কৃষকের দক্ষতার অভাব, ও বেশি করে মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীলতা, আধুনিক যন্ত্রপাতির অভাব ইত্যাদি কিন্তু সমস্যা। আর 7 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো পাঞ্জাব ও হরিয়ানা কৃষি উন্নতির কারণগুলো কি কি? এক্ষুনি আলোচনা করলাম, খুবই সমতল ভূমি, জলসেচের খুবই উন্নত, কৃষি প্রযুক্তিবিদ্যায় উন্নত, যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সবুজ বিপ্লবের প্রভাব ইত্যাদি কারণে কিন্তু পাঞ্জাবে হরিয়ানা কৃষি নির্ভর। দেখো 6 নম্বর এবং 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটি কিন্তু বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে বা 4 নম্বরে আসতে পারে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সব এগুলো ভালো করে মুখস্থ করবে। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। এরপরে ক্লাসে আমি তোমাদের সাথে ভারতের যে কি রয়েছে, আমরা ভারতের কৃষি নিয়ে আলোচনা করলাম, যেখানে ধান, গম, তারপরে কার্পাস, চা ইত্যাদি রয়েছে। এর পরবর্তীতে আমি তোমাদের সাথে ভারতের শিল্প নিয়ে আলোচনা করব। লৌহ ইস্পাত শিল্প, আরো যে বড় বড় শিল্প রয়েছে সেই শিল্প সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।